ডেঙ্গুতে আরও 7 জনের মৃত্যু। পাঁচ মাসে এডিস মশার ঘনত্ব বেড়েছে 13 গুণ। ক্যামেরার সামনে নয়, পরিচ্ছন্নতা চালান বাস্তবে। ক্যামেরার সামনে ফটো সেশন করার জন্য এই পরিচ্ছন্নতা অভিযান নয়। বংশা ধ্বংস করতে হবে জন্মস্থল থেকে, কলকাতার ডেপুটি মেয়র। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস আজ। দেখছেন এটিএন নিউজ। নিউজের 3-তে আপনাদের সাথে আছি আমি রুমিতা ইসলাম। শুনছিলেন প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা, রংপুর এবং দিনাজপুরে বৃদ্ধা ও শিশু সহ 7 জনের মৃত্যু হয়েছে। স্বামী সন্তান নিয়ে দেশে বেড়াতে এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইতালি প্রবাসী এক নারীর মৃত্যু হয়েছে। হাফসা লিপি নামের 34 বছর বয়সী ওই নারী 4 দিন ধরে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর গত শনিবার চাঁদপুরের হাজীগঞ্জের বাসিন্দা মনোয়ারাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান তিনি। এই হাসপাতালে দুপুরে আমজাদ মণ্ডল এবং হাবিবুর রহমান নামে 2 জন মারা যান। অপরদিকে সোমবার রাত 10:15টার দিকে রাজধানীর রেনেসা হাসপাতালে এবি ওরিও নামে 13 বছরের এক শিশুর মৃত্যু হয়। সকাল 7টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় 3 বছরের শিশু রিহানা। এছাড়া দিনাজপুরে এম আব্দুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যায় রবিউল ইসলাম। 5 মাসে রাজধানীতে এডিস মশা বেড়েছে অন্তত 13 গুণ। মার্চে যেখানে মশা ছিল 35টি, এখন সেখানে 487টি। 2 সিটির 98টি ওয়ার্ডের 100টি স্থানে এ জরিপ চালায় স্বাস্থ্য অধিদপ্তর। দুপুরে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক ডক্টর সানিয়া তাহমিনা জরিপের তথ্য উল্লেখ করেন। জরিপে দেখা যায় সবচেয়ে বেশি মশা এবং এর লার্ভা পাওয়া গেল ঢাকা উত্তরে 19 নম্বর ওয়ার্ড অর্থাৎ গুলশান বনানী এলাকায় এবং দক্ষিণের 40 নম্বর ওয়ার্ড অর্থাৎ পাওয়া গেছে দয়াগঞ্জ নারিন্দা এলাকায়। সংবাদ সম্মেলনে ডেঙ্গুর পরীক্ষা কিটের কোনো স্বল্পতা নেই বলে জানান সানিয়া তাহমিনা। তবে ঈদের সময় ঢাকার বাইরে ডেঙ্গু আরও বেশি ছড়িয়ে পড়ার আশঙ্কা করেন তিনি। যে আমরা মার্চ মাসে একটা জরিপ করেছিলাম, সেইখানে অ্যাডাল্ট মশা এটা যেভাবে দেখা হয় সেটা হচ্ছে একজন মানুষ, এটা আমরা ম্যালেরিয়াতেও দেখে থাকি, সেটা হচ্ছে তিনি তার হাঁটু পর্যন্ত উন্মুক্ত করে বসে থাকেন এবং তার শরীরে কতগুলো মশা 1 ঘন্টায় ল্যান্ড করলো এটা দেখে, যেটা হচ্ছে মার্চ মাসে ছিল 36টা। আমরা সার্ভেতে দেখেছি যে ঢাকা উত্তরের 40টি ওয়ার্ডের মধ্যে 24টি ওয়ার্ডে অর্থাৎ 57% জায়গাতে আমরা এডিস মশার ঘনত্ব বেশি পেয়েছি। আমরা যদি দক্ষিণে দেখি 58টির মধ্যে 38টি জায়গা অর্থাৎ 64% এলাকাতে আমরা কিন্তু এডিস মশার ঘনত্ব বেশি পেয়েছি। শুধু টিভি ক্যামেরার সামনে নয়, বাস্তবে পরিচ্ছন্নতা অভিযান চালাতেই নেতা কর্মীদের প্রতি আহ্বান জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি যৌথ সভায় এই আহ্বান জানান তিনি। এ সময় ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ডেঙ্গু প্রতিরোধে কাজ করার নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রশ্ন, সারা বিশ্বে যখন বাংলাদেশের পরিচ্ছন্ন ইমেজ, তখন ঢাকা কেন নোংরা এবং বিশ্বের 4র্থ বাসযোগ্যহীন শহর? এই অবস্থা থেকে উত্তরণের জন্য সব ওয়ার্ডের কাউন্সিলরদের পাশাপাশি নেতা কর্মীদেরও একযোগে কাজ করার নির্দেশ দেন তিনি। সবচেয়ে সম্ভাবনাময় দেশ হিসাবে আজকে বাংলাদেশ বিশ্বে প্রশংসিত, সেই ঢাকা সিটি অপরিচ্ছন্ন নোংরা কেন থাকবে? আমাদের এখানে নিজেদেরও এখানে চ্যালেঞ্জ নিতে হবে। আজকে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ক্যামেরার সামনে ফটো সেশন করার জন্য এই পরিচ্ছন্নতা অভিযান নয়। আমরা দেখতে চাই ঢাকা সিটির প্রত্যেকটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান।
এডিস মশা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং এই সংখ্যা আমরা যতটাই মুখে নিয়ন্ত্রণের কথা বলি না কেন এখনো এটা নিয়ন্ত্রণে আসেনি। যেখানে সেখানে ধোঁয়া বা কীটনাশক দিয়ে মশা মারার পদ্ধতিটাই সেকেলে। মশাকে ধ্বংস করতে হবে তার জন্মস্থলে গিয়ে, এমনটাই পরামর্শ এডিস মশা নিধনে সফল কলকাতা পৌর সংস্থার ডেপুটি মেয়র অতীন ঘোষের। মুনি সাহার সঞ্চালনায় নিউজ আওয়ার এক্সট্রায় তিনি বর্ণনা করেছেন কিভাবে বছর জুড়ে ডেঙ্গু প্রতিরোধে তাদের যুদ্ধ চলে। সন্ত্রাস দমনে পুলিশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের আদলে মশা দমনে র্যাপিড অ্যাকশন টিম তৈরি করেছে কলকাতা পৌর সংস্থা। এমনকি বাড়ির ছাদে পানি জমেছে কিনা তাও তদারকি হয় ড্রোন দিয়ে। এটিএন নিউজের নিউজ আওয়ার এক্সট্রায় কলকাতা থেকে যুক্ত হয়ে ডেঙ্গু প্রতিরোধের বিস্তারিত জানালেন কলকাতা পৌর সংস্থার স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা ডেপুটি মেয়র অতীন ঘোষ। মশাকে উৎসস্থলে বিনাশ করতে হবে, অর্থাৎ জন্মস্থলে বিনাশ করতে হবে। আমরা সেই কাজটা করি। সেখানে কেমিক্যাল অর্থাৎ মসকিটো অয়েল কিংবা ধোঁয়া দেয়া কিংবা ব্লিচিং ছড়িয়ে মশা মারাই পুরনো সাবেকি ভাবনাটাকে আমরা পরিত্যাগ করেছি। মসকিটো স্প্রে করি যেখানে জলটাকে সরানো সম্ভব হয় না। এই ব্যবস্থাটার পাশাপাশি আমরা ত্রিস্তরীয় ব্যবস্থা, 3টে নজরদারি ব্যবস্থা করছি। একটা ওয়ার্ড লেভেল আছে, একটা বড় লেভেল আছে, একটা সেন্ট্রাল লেভেলে। তিনি জানান মশার লার্ভা চিনতে ও ডিম পাড়ার স্থান খুঁজে বের করতে প্রতিটি ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছেন তারা। ধরুন একজন কেউ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, সেই ডেঙ্গুকে যিনি আক্রান্ত হয়েছেন তাকে কামড়েছে যে মশাটা, সেই মশাটা যেখানে ডিম পাড়বে যে জলীয় জায়গায়, সেখানে কিন্তু তারা বিষ নিয়েই জন্মাবে। তো দ্রুত যদি সেই মশাটাকে আমরা হত্যা করতে না পারি, ওই ডিমটাকে ধ্বংস করতে না পারি, তাহলে সেই এলাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়বে। আপনারা কিভাবে টের পান যে একটা নির্দিষ্ট এলাকার ডেঙ্গু ডিম পাড়তে পারে, অর্থাৎ ডেঙ্গুর আক্রান্ত রোগীর খবরটা কিভাবে পান আপনারা? আমরা 16টি সেন্টার করেছি যেখানে বিনামূল্যে আমরা 144টা ওয়ার্ড থেকে ব্লাড কালেকশন করি, রক্ত পরীক্ষা করি এবং SMS এর মাধ্যমে 4.5 ঘন্টা 5 ঘন্টার মধ্যে তারা ডেঙ্গু হয়েছে কি না হয়েছে জানিয়ে দিই। এই তথ্যটা আমাদের কাছে যারা রক্ত পরীক্ষা করতে আসেন আমরা জানতে পারি। এছাড়া আমরা 144টি ওয়ার্ডে যত বেসরকারি সরকারি প্রতিষ্ঠান আছে, প্রতিটি ওয়ার্ডে একজন করে কর্মীকে নির্দিষ্ট করা আছে, তাকে বলা হয় মর্নিং ডাটা কালেক্টর। তার কাজটা হচ্ছে সকাল থেকে উঠে প্রত্যেকটি সরকারি বেসরকারি রক্ত পরীক্ষা কেন্দ্রে, হাসপাতালে, নার্সিংহোমে গিয়ে তার অঞ্চলে তার কেন্দ্রে কতজনের রক্ত পরীক্ষা হয়েছে, তার মধ্যে ডেঙ্গু ম্যালেরিয়ার রক্ত কতজনের পরীক্ষা হয়েছে, তাদের ঠিকানা কি, সেই তথ্যটা আমরা সংগ্রহ করি। আমাদের সেন্ট্রাল সার্ভার, কম্পিউটার সার্ভারে সেই তথ্য তোলা হয় এবং আমাদের যারা ভেক্টর কন্ট্রোল টিম, যারা মশার মারার কাজ করেন, তাদের কাছে সেই নির্দিষ্ট ঠিকানা পৌঁছে যায়। সেই ঠিকানার ভিত্তিতে আমরা সেই অঞ্চলে গিয়ে কাজ করি। অতীন ঘোষ জানান শুধু বর্ষা মৌসুমে নয়, মশার বিরুদ্ধে এই যুদ্ধ চলে বছর জুড়েই। এমনকি মশাবাহিত রোগ প্রতিরোধে পৌর সংস্থার আইন যুগোপযোগী করেছেন তারা। সংশোধন করে আমরা 496 এর ধারা নতুন করে নিয়োগ করছি, যে ধারা বলে আমরা 5,000 থেকে 1,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত মিউনিসিপাল কোর্টে বিচারের মধ্যে গিয়ে ফাইন করতে পারি। এছাড়া যে সমস্ত জায়গায় আবর্জনা জমিয়ে রাখেন বা অবিবাহিত জিনিসপত্র জড়িয়ে রাখেন খোলা জায়গায়, সেগুলো পরিষ্কার না করলে সরকারি বেসরকারি সবার বিরুদ্ধেই আমরা সেটা পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার করে দিই। পরিষ্কার করে দিয়ে তার যে করের টাকা, ট্যাক্সের টাকা, বিল্ডিং ট্যাক্সের টাকা, তার সাথে সেই খরচাটা আমরা যোগ করে দিই। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। রাত দিন খেটেই ডেঙ্গু রোগীদের বাঁচাতে ব্যস্ত সারা দেশের ডাক্তাররা, কিন্তু রেহাই পাচ্ছেন না তারাও। ডেঙ্গুর আক্রমণে বেশ কজনই অসুস্থ, মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাই প্রশ্ন উঠেছে, আক্রান্তদের সুস্থ করছেন যারা, তারা নিজেরাই কেন এর শিকার? আব্দুল সালামকে সঙ্গে নিয়ে জানার চেষ্টা করেছেন সহকর্মী সাজিদা সুইটি। ছবিটা গত শনিবারের মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক সুদীপ রঞ্জন দেব জ্বর শরীরেও ব্যস্ত ডেঙ্গু রোগীদের সেবায়। যে ডেঙ্গুর এইবারের যে প্রেজেন্টেশন, যে রোগের যে সিমটমস নিয়ে রোগীরা আমাদের কাছে প্রেজেন্ট, তা একটু ভিন্ন ধরনের বা ভিন্ন মাত্রার। বলছিলেন জ্বর হলেও ছুটি চাইতে পারছেন না বিবেকের তাড়নায়। হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ, সেই সঙ্গে ডাক্তার সংকটে সবারই ছুটি বাতিল। অবশ্য ছুটি তাকে নিতেই হলো পরে, কারণ তার জ্বরটা সাধারণ নয়, ডেঙ্গু। আমরা ফিমেল রোগীদের রাখছি, মহিলা। সুদীপ একা নন, হাসপাতালটির বেশ কজন ডাক্তার, নার্স, স্টাফ ডেঙ্গু আক্রান্ত। মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট রাহনুমা পারভিন ভর্তি নিজেরই কর্মস্থলে।
এত রোগী দেখতে হয় যে আসলে সেভাবে সবসময় মেনটেন করাও যায় না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমি রোগী দেখে শেষ না করি তাহলে তারা ব্লাড টেস্ট করতে পারবে না। আর ব্লাড টেস্ট করে যদি না যেতে পারে তাহলে ওদের মানে বাইরে গিয়ে হয়তো টেস্ট করতে হবে, আমাদের এখানে হবে না। এরকম বিভিন্ন আমাদের সীমাবদ্ধতা আছে কাজের। তো সেই জন্য আমাদের খুব দ্রুত আর কি রোগীগুলো দেখতে হয়। সেই জন্য নিজের সেফটিটা মাঝে মাঝে একটু মানে সেফটিতে থাকার পরেও দেখা যায় যে নিরাপত্তাটা মাঝে মাঝে একটু ধসে যায়। হয়তো সেরকম কোনো অসতর্ক মুহূর্তে আক্রান্ত হয়ে যেতে পারি। ডেঙ্গু রোগীদের মশারি ব্যবহার না করা ঝুঁকিতে ফেলে ডাক্তারদের। এছাড়া কাজ ও বাসার পরিবেশ তো আছেই। এত আক্রান্তের ঘটনায় উদ্বিগ্ন পরিচালক, দুষছেন হাসপাতালের আশপাশের অস্বাস্থ্যকর পরিবেশকে। আউটসোর্সিং স্টাফ প্রায় ৫-৭ জন, থার্ড ক্লাস এমপ্লয়ি ৫-৭ জন, নার্সেস প্রায় অ্যাবাউট 15, ডাক্তার অ্যাবাউট 10, এইগুলো ভর্তি ছিল। এইটা মুগ্ধা হসপিটালটা আসলে কোথায় তৈরি হয়েছে, একটা বিল ছিল, আর ওখানেই আমাদের ডাক্তারদের মানে যারা সার্ভিস নেয় তাদের ভাড়া থাকতে হয়। পেছনের দিকটা যান, আপনি নিজেই বলবেন যে এইখানে আসলে ডেঙ্গু মশা তৈরি হওয়ার জায়গা। সেই সঙ্গে উপায় খুঁজছেন বাকিদের ডেঙ্গু থেকে বাঁচানোর। ফুলাতা শার্ট, ফুলাতা প্যান্ট, জুতা মোজা পরে সবাই আসবে। প্রতিদিন আক্রান্তের সংখ্যার সঠিক হিসেবটা না পেলেও সারা দেশে অনেক ডাক্তারই ডেঙ্গুতে আক্রান্ত বলে খবর পাওয়া যাচ্ছে। সরকারি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR বলছে সোমবার পর্যন্ত 2 জন ডাক্তার ডেঙ্গুতে মারা গেছেন বলে তথ্য এসেছে তাদের কাছে। যদিও সংখ্যাটা এর চেয়ে যে বেশি তা গণমাধ্যম জানিয়েছে আগেই। একজন সাধারণ রোগীর মতনই আনফরচুনেট গ্রুপ হিসেবে আসলে তারা আক্রান্ত হয়েছেন, এবং হাসপাতালে তো সব রোগী আছে। এখানে সোর্স অফ ইনফেকশন বেশি থাকবে, সেখানে রিস্ক বেশি থাকবে। রোগীদের কষ্ট নিবারণে ব্যস্ত ডাক্তাররা নিজের খেয়াল সেভাবে রাখতে পারেন না। এটা যেমন সত্য, তেমনি এটাও সত্য যে বৃহত্তর স্বার্থে তাদের সুস্থতা জরুরি। তাই আরও সতর্ক থাকার পরামর্শ। রোগীকে যদি মশারির ভিতরে রাখা যায় তাহলে মশাটা তাকে কামড়ালো না, এবং ওখানে যাতে মশা হয়, মশা বংশবৃদ্ধি করতে পারে, ওই পরিবেশ যাতে না থাকে সেটা যদি নিশ্চিত করে, সেটাই ডাক্তারদের ক্ষেত্রে করণীয়। যদি আমি কর্মক্ষেত্রে সাজিদা সুইটি, ATN নিউজ, ঢাকা। অন্যান্য খবর, এবার বিশ্বকবির মহাপ্রয়াণ দিবসের খবর। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম প্রয়াণ দিবস। এমনই এক বর্ষার দিনে তার বিদায় যাত্রা হয়েছিল। বর্ষণ মুখরিত রাতে স্তব্ধ হয়েছিল তার দিনরাত্রি কাব্য রচনা। জীবদ্দশায় যিনি মানবতার স্বার্থে নিজেকে উৎসর্গ করেছিলেন সংকটে সম্পদে, প্রত্যাখ্যান করেছেন অর্জিত বিরল সম্মান। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, জানাচ্ছেন অর্পণ মৈত্র। All the countries are losing their distance every day. আজ থেকে ঠিক 100 বছর আগে ঘটেছিল জালিয়ানওয়ালাবাগের সেই নৃশংস হত্যাকাণ্ড। এরই প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ত্যাগ করেছিলেন তার নাইটহুড উপাধি। অবাক বিস্ময়ে নাড়া খেয়েছিল বিশ্ববিবেক। 58 বছর বয়সী অসম সাহসী কবি সেদিন শুনিয়েছিলেন মুক্তির মন্ত্র। শুদ্ধ প্রত্যয় নিয়ে অন্যায়ের বিরুদ্ধে জুগিয়েছিলেন লড়াই করার উদ্দীপনা। অবিভক্ত পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ দিনটি ছিল 1919 সালের 13ই এপ্রিল। শিখ সম্প্রদায়ের জন্য পবিত্র নববর্ষের উৎসব, কিন্তু ব্রিটিশ শাসকদের বিভৎস আচরণ সেদিন পাল্টে দিয়েছিল অমৃতসরের আকাশ। সমবেত প্রায় 20,000 জনতার উপর ব্রিটিশ জেনারেল রেজিনাল্ড ডায়ারের নির্দেশে দেশশত সৈন্য গুলিবর্ষণ করে টানা 10 মিনিট। সরকারি হিসাবে 400 নিহত ও 1200 জন আহতের সংবাদ পাওয়া যায়। চরম ওই নৃশংসতার বিরুদ্ধে ধিক্কার ও ঘৃণা জানিয়ে ভাইসরয় লর্ড চ্যামসফোর্ডকে চিঠি লিখলেন রবীন্দ্রনাথ। লিখলেন, হতভাগ্য পাঞ্জাবিদিগকে যে রাজদণ্ডে দণ্ডিত করা হইয়াছে তাহার অপরিমিত কঠোরতা সকল সভ্য শাসনতন্ত্রের ইতিহাসে তুলনাহীন। নিজের সমস্ত বিশেষ সম্মানচিহ্ন বর্জন করিয়া আমি দণ্ডিত নিপীড়িত ভারতবাসীদের পার্শ্বে নামিয়ে আসিয়া দাঁড়াইতে ইচ্ছা করি। এই চিঠিতে কবিগুরু প্রত্যাখ্যান করলেন তার নাইটহুড। 1915 সালে যা তাকে প্রদান করেছিলেন সম্রাট পঞ্চম জর্জ। জালিয়ানওয়ালাবাগের সেই নৃশংস হত্যাকাণ্ডের পর পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করেছে 100 বার, কিন্তু আজও নৃশংসতা ও সহিংসতার কাছে বিপর্যস্ত মানবতা। প্রতিদিনই সন্ত্রাসবাদের বিহ্বলতায় প্রাণ হারাচ্ছে হাজারো মানুষ, কিন্তু এই নৃশংসতার বিরুদ্ধে বিশ্বে এমন কোনো ব্যক্তি কি জন্মেছেন মানবতার পক্ষে যিনি ত্যাগ করেছেন অর্জিত বিরল সম্মান? সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি মানবতার জন্য রেখে গেছেন অনন্য দৃষ্টান্ত।
এটিএন নিউজ, ঢাকা। বাংলার পদ্মার সাথে কবিগুরুর কবিসত্তার জন্মান্তরের বাঁধন যেন। এই পদ্মা পারে শিলাদহ কুঠি বাড়িতে কবির পদধূলির পরশ পেতে সারা বছরই ভক্তদের আনাগোনা লেগে থাকে। এমন একটি তীর্থস্থানের বেহাল অবস্থা যেন তেন ভাবে কবির ব্যবহৃত জিনিসপাতির রক্ষণাবেক্ষণ দেখে কবির থেকে ধার নিয়ে আক্ষেপ করতে হয়। রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তীর চেয়ে বর্ণহীন তার প্রয়াণ দিবসের আয়োজন। 22শে শ্রাবণ এলেই এমন অভিযোগ শোনা যায় প্রায়। এর সত্যতা নিয়ে তেমন দ্বিমত নেই। এখন প্রশ্ন, কেন কবিগুরুর জন্মদিনের চেয়ে কম আড়ম্বরে পালিত হয় তার মৃত্যুবার্ষিকী? বাকিটা রেজন ফয়েজের রিপোর্টে। ছবিটা কোনো এক 25শে বৈশাখের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠান। অর্থাৎ রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী দেশব্যাপী যতটা আয়োজন করে পালিত হয়, তার মৃত্যুবার্ষিকীর আয়োজনে ততটা আড়ম্বর না থাকার ব্যাপারটি মন খারাপ করায় অনেকেরই। এই ব্যাপারটি নিয়ে কথা হচ্ছিল বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী তপন মাহমুদের সঙ্গে। তিনি বলছিলেন, এটি শুধু এখন হচ্ছে তা নয়, বহু আগে থেকেই জন্ম জয়ন্তীর চেয়ে কম আড়ম্বরে পালিত হয় রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস। আমাদের মননের মধ্যেই বোধহয় একটা ঢুকে গিয়েছে যে জন্ম মানে আনন্দ এবং আড়ম্বরটা তখন একটু বেশি হয়। প্রয়াণ দিবসটা একটু যেন মানে ওই শোকাবহ একটা আবহ তৈরি করে একটু চাপা থাকে। তার ধারণা, সরকারি উদ্যোগের কারণে রবীন্দ্রনাথের জন্মদিন এখন সারা দেশে যেভাবে ঘটা করে পালন করা হয়, তার মৃত্যুবার্ষিকীতে তেমন উদ্যোগ থাকে না। এটাও হয়তো অনেকের চোখে লাগে। যেমন শিলাইদহ,
শাহজাদপুর, পতিশর, অনুরূপভাবে নজরুলের বিভিন্ন যেগুলো স্মৃতি বিজড়িত জায়গা আছে সেসব জায়গায় এগুলো পালিত হয়, কিন্তু মৃত্যুবার্ষিকীটা ওই অর্থভাবে পালিত হয় না। শুধু কি বাংলাদেশ, নাকি সীমানার ওপারে ভারতের পশ্চিম বাংলাতেও জন্মজয়ন্তীর চেয়ে বর্ণহীন কবিগুরুর প্রয়াণ দিবস? কলকাতায় রবীন্দ্র সদনে সরকারি উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী পালিত হয় প্রায় 1 মাস ব্যাপী। বিভিন্ন সংগঠন অনুষ্ঠান করে সরকারি উদ্যোগে, কিন্তু সেখানে রবীন্দ্র মৃত্যুবার্ষিকী 7 দিনও পালিত হয় কিনা আমার সন্দেহ আছে। তবে শুধু দিবসে আটকে না থেকে সারা বছরই রবীন্দ্র চর্চার প্রতি জোর দিয়েছেন এই শিল্পী। রবীন্দ্র শিক্ষায় শিক্ষিত হচ্ছি কতখানি। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এবারে নিচে বাজেট স্টিল বিরতি, এরপর আরও থাকছে। ঢাকায় নতুন গ্যাস লাইন বসবে, জ্বালানির প্রতিমন্ত্রী। এবং সাংবাদিক মুশফিককে সুনামগঞ্জ থেকে উদ্ধার। ডেঙ্গুতে আরো 7 জনের মৃত্যু। পাঁচ মাসে এডিস মশার ঘনত্ব বেড়েছে 13 গুণ। ডেঙ্গু বিরোধী অভিযান নিয়ে কড়া নির্দেশ। ক্যামেরার সামনে ফটো সেশন করার জন্য এই পরিচ্ছন্নতা অভিযান নয়। মশা ধ্বংস করতে হবে জন্মস্থল থেকে, কলকাতার ডেপুটি মেয়র। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস আজ। দর্শক, আবারও আমন্ত্রণ নিউজ এট 3-তে। শুনছিলেন প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনাম। শতবর্ষের পথে বঙ্গবন্ধু শীর্ষক প্রদর্শনীর খবর এবার। শোক হোক শক্তি। অগস্ট মাস আসলেই এই স্লোগান ধ্বনিত হয় বাংলার আকাশে বাতাসে। তবে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হারানোর যে শোক, এই শোক বহুমাত্রিক রূপ ধারণ করতে পারে। এই শোক হতে পারে মুজিব আদর্শের প্রকৃত সৈনিক হওয়ার দৃপ্ত শপথ। এই শোক হতে পারে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের অদম্য প্রত্যয়। সেই প্রত্যয় নিয়ে রাজধানী শিল্পকলা একাডেমিতে চলছে শতবর্ষের পথে বঙ্গবন্ধুর প্রদর্শনী। ইতিহাসের নিজস্ব প্রয়োজনেই বিশেষ মুহূর্তে ঐতিহাসিক ব্যক্তিদের ইতিহাস নিজেই জনগণের দ্বারা রচিত হতে থাকে। যুগান্তকারী ঘটনাবলীর প্রাণকেন্দ্রে এনে একজনকেই দাঁড় করিয়ে দেয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ছিল সেরকম। সেই ইতিহাসের টানেই শতবর্ষের পথে বঙ্গবন্ধু প্রদর্শনীতে ছুটে আসেন রোকেয়া কাদের, যিনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। যুদ্ধের সময় রিফিউজি হয়েছিলেন মেঘালয়ে। এত বছরে এই ধরনের একটা প্রদর্শনী কিন্তু হয় নাই। এটা একটা দুর্লভ প্রদর্শনী এবং এত ছবি উনার আছে, এতদিন আমরা দেখতে পারি নাই। এটা আমার কাছে অবাক লাগছে। বঙ্গবন্ধু যদি না থাকতো তবে কি স্বাধীনতা আসতো, অর্থনৈতিক মুক্তি আসতো? এসব প্রশ্নের উত্তর একটাই, 1956 সালের এই টাকার ছবিগুলো। আক্ষেপ করে বঙ্গবন্ধু বলেছিলেন, কত নিষ্ঠুর এরা, টাকার গায়ে শুধু সংখ্যায় বাংলা লেখা। বঙ্গবন্ধুকে সেই সময়ে মানুষ কতটা আপন করে নিয়েছিল তার একটি ছোট্ট গল্প, এই 1 বাটি দুধ, একটা পান আর 4 আনার পয়সা। বঙ্গবন্ধুকে এক বৃদ্ধা হাত ধরে বলেছিলেন, বাবা আর কিছু নেই তোমাকে দেবার। সেদিন বঙ্গবন্ধু এই ভালোবাসায় কেঁদেছিলেন আর প্রতিজ্ঞা করেছিলেন মানুষকে তিনি কখনো ধোঁকা দিবেন না। বঙ্গবন্ধু যে একবার বলেছিলেন যে আপনার সবচেয়ে বড় গুণ কি, যে আই লাভ মাই পিপল, যে আপনার দুর্বলতাটা কি, হোয়াট ইজ ইউর ডিসকোয়ালিফিকেশন, বলেছেন আই লাভ মাই পিপল টু মাচ। ওনার দূরদৃষ্টি, যে ওনার পরে যদি কোনো কিছু ঘটে যায়, না ফিরে আসেন, দায়িত্বটা কে নেবেন, কিংবা উনি হয়তো 10ই আগস্ট বুঝতে পারছিলেন যে কিছু একটা দুর্ঘটনা ঘটতেও পারে,
এই জিনিসগুলো সচরাচর কোনোখানে আমি দেখিনি, আমার কাছে মনে হয় এটা অন্যরকম প্রদর্শনী। বঙ্গবন্ধুর এমন সব আদর্শ, দুর্লভ মুহূর্ত আর অনুভূতির কথা জানতে শিল্পকলা একাডেমিতে আর্কাইভ ৭১-এর প্রদর্শনীতে তাই খুদে বঙ্গবন্ধু ভক্তদের ভিড়। চাইলেই যে ইতিহাস মুছে ফেলা যায় না, তারই প্রতিচ্ছবি এই প্রদর্শনী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, তার জন্যই আমরা বাংলাদেশ নামে একটি দেশ পেয়েছি। তো অনেক কিছুই শেখা যায় তার জীবনে দেখে। আগস্ট মাসব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে আর্কাইভ ১৯৭১। শুধু প্রদর্শনী নয়, বঙ্গবন্ধু কেন, কিভাবে আমাদের জাতির পিতা হয়ে ওঠেন তা নিয়েও আলোচনা করেন বিশিষ্টজনেরা। তার সাহস, তার শৌর্য বীর্য, সেই সবকিছু এই প্রদর্শনী। আহমেদ রাব্বি, তানিম, ATN নিউজ, ঢাকা। গ্যাসের সমস্যা সমাধানে রাজধানী ঢাকার পুরনো সব গ্যাস লাইন তুলে নতুন লাইন বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার আনুমানিক ব্যয় হবে ১২ থেকে ১৫০০ কোটি টাকা। সকালে রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান LNG ফোরাম ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন জ্বালানির প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি জানান, ঢাকা সহ সারা দেশের পাইপলাইন অটোমেশনে যাচ্ছে। আগামী ২ থেকে ৩ বছরের মধ্যেই প্রকল্পের কাজ শুরু হবে। সম্পূর্ণভাবে না হলেও দেশে গ্যাসের চাহিদা পূরণ হচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, এ বছরের শেষ নাগাদ আরও ভালো অবস্থানে যাবে গ্যাস সেক্টর। গ্যাসের দাম হাতের নাগালে রাখতেই LNGর আমদানি করা হচ্ছে বলেও জানান তিনি। নিখোঁজের ৩ দিন পর মোহনা টিভির স্টাফ রিপোর্টার মুশফিকুর রহমানকে সুনামগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সিলেট সুনামগঞ্জ সড়কের গোবিন্দপুর এলাকার একটি রাস্তায় আহত অবস্থায় মুশফিককে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে সড়কের পাশে থাকা একটি মসজিদে নিয়ে যান। মসজিদের ইমাম স্থানীয় সাংবাদিক সোহাগ মনিকে জানালে তিনি পুলিশে খবর দেন। এরপর মুশফিককে নেওয়া হয় সুনামগঞ্জ সদর হাসপাতালে। কিছুটা সুস্থ হওয়ার পর সাংবাদিক মুশফিকুর রহমান জানান, শনিবার গুলশান এলাকা থেকে কয়েকজন দুর্বৃত্ত তার চোখের মধ্যে হঠাৎ তরল কিছু একটা ছিটিয়ে অজ্ঞান করে তাকে তুলে নিয়ে যায়। এরপর আর কিছুই বলতে পারেননি তিনি। ভোরে একটি গাড়ি থেকে তাকে সুনামগঞ্জ সিলেট সড়কের গোবিন্দপুর এলাকায় ফেলে গেলে তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকেন। শনিবার সন্ধ্যায় ঢাকার গুলশান থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন মোহনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মুশফিকুর রহমান। এবার দেখবেন মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। সারা বছরই পাওয়া যায় কলা। ফলটির চাষও হয় প্রায় সারা দেশেই। তবে বিশেষ খ্যাতি আছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ার কলার। মাটি এবং আবহাওয়া অনুকূল হওয়ায় জেলার কিছুটা উঁচু এলাকা গাবতলী, বগুড়া সদর, শিবগঞ্জে চাষ হয় বেশি। তবে এসব এলাকার কলা চাষিরা এবার পড়েছেন লোকসানের মুখে। বিস্তারিত জানাচ্ছেন মরুল ইসলাম মিন্টু। বগুড়ার শিবগঞ্জে শাকসবজির মতো কিন্তু কলাটাও বাণিজ্যিকভাবে চাষ হয় এবং দীর্ঘদিন ধরে এখানে চাষ, এবং গত কয়েক বছর ধরে এখানকার চাষিরা কলা চাষে বেশ লাভবান ছিলেন। এবারও শুরুর দিকে লাভ হলেও গত 2 মাস ধরে কলা বিক্রি করে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের। বিশেষ করে একাধিক এই কলা আগে যেখানে বিক্রি করেছেন 350 থেকে 400 টাকা, এখন সেটি 150 থেকে 100 টাকা এসে বিক্রি করতে হচ্ছে। ফলন ভালো, কিন্তু দাম নেই। টাকা পয়সা খুবই গাড়ি চালি করে লস হচ্ছে। এখন কৃষি সরঞ্জামের দাম বেশি, যার কারণে কৃষকের সমস্যা। আম কাঁঠাল শেষ হলে একটু বাড়তে হবে, কলার দাম বাড়তে হবে। এখানকার কলাই কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় চলে যায়। তবে ব্যবসায়ী এবং কৃষকরা বলছেন যে দীর্ঘদিন ধরে এই যে চণ্ডীহারা বাজারটি গড়ে উঠলেও এখানে অবকাঠামোগত সুযোগ সুবিধা না থাকার কারণে তারা কলা সংরক্ষণ করতে পারেন না বা রাখতে পারেন না। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হয়, পুলিশ এসে ঝামেলা করে। আমাদের হাটের একটা জায়গা করে দেবে, দিলে পরে হাটটা সেখানে জমবে। তাহলে ফসল করে আমাদের কি দাম, কারণ আমাদের জীবনের দাম আছে। এই উত্তরাঞ্চলের বন্যাও একটি প্রভাব পড়েছে এই বাজারে। সবকিছু মিলিয়ে এখন কিন্তু আসলে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের, এমনটি তারা বলছেন। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, বগুড়া। আর এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
সাভারে আল আরাফা ইসলামী ব্যাংকের 172তম শাখার উদ্বোধন করা হয়েছে। সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় শাখাটির উদ্বোধন করা হয়। ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ হাফেজ মোহাম্মদ এনায়েতুল্লাহ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং শাখা ব্যবস্থাপক জনাব এম শামসুদ্দিন আহমেদ, ঢাকা নর্থ জোনের জোনাল হেড মোহাম্মদ মঞ্জুরুল আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন এই শাখার মাধ্যমে এই এলাকার ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে বলে আশা সংশ্লিষ্টদের। দর্শক, আবারও নিচ্ছে বাইরের স্টিল বিরতি, এরপর আরও থাকছে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করলে রাশিয়াও তাই করবে, পুতিন। আবার আমন্ত্রণ নিউজ এট 3-তে, আর এবার আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্র স্বল্প এবং মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করলে রাশিয়াও তেমনটি করবে বলে হুঁশিয়ার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আইএনএফ চুক্তি থেকে সরে যাওয়ার পর পুতিন হুঁশিয়ারি দিলেন, যুক্তরাষ্ট্র মৃত ওই চুক্তির আওতায় কোন ক্ষেপণাস্ত্র উন্নয়ন, উৎপাদন বা মোতায়েন করে কিনা তার উপর নজরদারি করতে প্রতিরক্ষা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এক বিবৃতিতে পুতিন বলেছেন, এমন কোনো নির্ভরযোগ্য তথ্য রাশিয়া পেলে একই ধরনের ক্ষেপণাস্ত্রের উন্নয়নে পূর্ণ উদ্যোগ নেওয়া ছাড়া রাশিয়ার সামনে আর কোনো বিকল্প থাকবে না। এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আমেরিকান মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন থেকে যুক্তরাষ্ট্র কয়েক মাস দূরে আছে। খেলার খবর। তিন ম্যাচ সিরিজের শেষ টি-20তে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে ভারত। প্রভিডেন্সে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। টানা 2 ম্যাচে জিতে এরই মধ্যে 2-0-তে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বিরাট কোহলির দল। টি-20 মাস্টার ক্যারিবীয়রা ঘরের মাঠে ভারতের বিপক্ষে সুবিধা করতে পারছে না। প্রথম ম্যাচে হেরেছে কোনো রকম প্রতিরোধ ছাড়া। দ্বিতীয় ম্যাচেও সরবে ফিরতে পারেনি পোলার্ডরা। বৃষ্টি আইনে হেরে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ হাতছাড়া করে তারা। শেষ 5 ম্যাচের পরিসংখ্যানেও ক্যারিবীয়দের নাজুক অবস্থা। কোহলিদের বিপক্ষে একটি জয়ও নেই তাদের। সিরিজের শেষ ম্যাচ আনুষ্ঠানিকতার হলেও হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। আর রোহিতের লক্ষ্য থাকবে ওয়েস্ট ইন্ডিজকে 3-0 ব্যবধানে সিরিজ হারিয়ে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডে মিশনে নামা। দর্শক, সংবাদ শেষ করব, তবে তার আগে এক নজরে প্রিমিয়ার সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ডেঙ্গুতে আরও 7 জনের মৃত্যু। পাঁচ মাসে এডিস মশার ঘনত্ব বেড়েছে 13 গুণ। পরিচ্ছন্নতা অভিযানের ব্যাপারে কড়া নির্দেশ। ক্যামেরার সামনে ফটো সেশন করার জন্য এই পরিচ্ছন্নতা অভিযান নয়। মশা ধ্বংস করতে হবে জন্মস্থল থেকে, কলকাতার ডেপুটি মেয়র। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস আজ। ঢাকায় নতুন গ্যাস লাইন বসবে, জ্বালানি প্রতিমন্ত্রী। সাংবাদিক মুশফিককে সুনামগঞ্জ থেকে উদ্ধার। এবং যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করলে রাশিয়াও তাই করবে, পুতিন। এই ছিল নিউজ এট 3। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। এটি নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।